একজন চোখে কম দেখে, একজন কানে কম শোনে, আর আরেকজন কথা বলতে পারে না। এই তিন বন্ধু একদিন অনাকাঙ্ক্ষিতভাবে একটি খুনের সাক্ষী হয়ে যায়, আর এরপরই তাদের জীবনটা এমন এক মোড় নেয় যা তারা স্বপ্নেও ভাবেনি। সময় যতই আগায়, প্রতিটি পদক্ষেপই যেন এক মৃত্যুকূপে পরিণত হতে থাকে। তারা এমন এক গোলকধাঁধার মধ্যে পড়ে যায় যেখান থেকে বের হতে খেলতে হবে ব্রেনের ভয়ানক এক খেলা, নয়তো তাদের মৃত্যু নিশ্চিত। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স থ্রিল আর প্রতি মুহূর্তে টুইস্টে ভরা মুভি ব্লাডি মেরির কথা। সাল 1993, ভাইজাগ। এক দম্পতি একটি বাচ্চা দত্তক নিতে অনাথ আশ্রম এসেছে। ইনি এই অনাথ আশ্রমের পরিচালক লক্ষ্মী। এখানে মোট 12টি বাচ্চা আছে। তাদের খাওয়া, পড়াশোনা সবকিছু লক্ষ্মী এনশিওর করে। লক্ষ্মী তাদেরকে বাচ্চাদের কাছে নিয়ে যায়। এদের মধ্যে দুটি ছেলে একটু আলাদা, মানে অসুস্থ। লক্ষ্মী নিজের মেয়ে তাদের দেখাশোনা করে। বাচ্চাদের দেখার পর ওই দম্পতি জানায় তারা বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিবে তারা কোন বাচ্চাকে দত্তক নিচ্ছে। সিন চলে যায় রাতে। আমরা দেখতে পাই আসলে ওই দম্পতি মানব পাচার দলের সদস্য। তারা দিনের বেলা তথ্য নিতে এসেছিল, এখন দলবল নিয়ে এসেছে। এই পাচারকারীরা অসুস্থ 3 বাচ্চাকে ব্যতীত বাকি সব বাচ্চাদের তুলে নিয়ে যায়। আবার বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের একজন লক্ষ্মীর গলা কেটে লক্ষ্মীকে মেরে ফেলে। লক্ষ্মীর মেয়েটি পাশে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। পরবর্তী দিন পুলিশ মেয়েটির কাছে জানতে চায়, তুমি কাউকে দেখেছিলে? মেয়েটি জানায়, না, আমি দেখতে পাইনি, তবে আমি শুনেছি। কিন্তু এটা তো আর কোনো এভিডেন্স না, তাই পুলিশ আর তখন কিছু করতে পারেনি। সিন চলে যায় এই ঘটনার কয়েক বছর পর বিশাখাপট্টনমের একটি প্রাইভেট হসপিটালে। আমাদের ম্যারি নামে এক নার্সকে দেখানো হয়। ম্যারি খুবই হাসি খুশি এবং বন্ধুসুলভ একটি মেয়ে, আর ইনি হচ্ছেন ডক্টর কান্তারাও। রোগীর থেকে ম্যারির দিকে তার নজর বেশি, তবে এটা সুনজর নয়, কুনজর। সবসময় ম্যারিকে এটা সেটা বলে তার আশেপাশে রাখার চেষ্টা করে। ম্যারি নাইট শিফটে ডিউটি করেছিল, তাই ডিউটি শেষ হওয়া মাত্রই ম্যারি হসপিটালের সামনের একটি চায়ের দোকানে যায়, যেখানে হসপিটালের এক ওয়ার্ডবয়কে দেখে ম্যারি অ্যাক্সিডেন্টের একটি রোগীর বিষয়ে জানতে চায়। তাদের কথা আমরা জানতে পারি অ্যাক্সিডেন্টের কেসে যে মেয়েটি মারা গেছে, ওই মেয়েটির চোখ অন্য একজনকে দেওয়ার কথা থাকলেও হসপিটাল কর্তৃপক্ষ টাকা খেয়ে অন্য একজনকে দিয়ে দিচ্ছে। তখনই দুটি বাচ্চা এসে জানায় তারা ক্ষুধার্ত। এই জন্য ম্যারি তাদেরকে বান কিনে দেয়। চায়ের দোকানি বলছিল এভাবে প্রতিদিন ওদেরকে কিনে দিলে ওরা সবসময় বাহানা দেখাবে। ম্যারির কথা তাতে তোমার কি, টাকা তো আমি দিচ্ছি, তাই না? এরপর ফ্লাক্সে করে জানিয়ে ম্যারি বাসায় চলে যায়। আর ফ্ল্যাটে ঢোকার আগেই ম্যারির সাথে উপরের ফ্ল্যাটের রাকেশের দেখা হয়। এই রাকেশ ম্যারিকে অনেক পছন্দ করে, তবে ম্যারি কোনো পাত্তাই দেয় না। ম্যারির সাথে দুটি নমুনাও থাকে। নমুনা নম্বর 1 রাজু, কানে কম শোনে, কিন্তু স্বপ্ন ফটোগ্রাফার হবে, তাই ক্যামেরা কিনতে টাকা জমাচ্ছে। নমুনা নম্বর 2 বাসা। বাসা কথা বলতে পারে না, কিন্তু স্বপ্ন দেখছে ফিল্ম স্টার হবে। কাল একটি এজেন্সিতে তার অডিশন দেওয়ার কথা, তাই আজ ঘরে বসে অডিশনের রিহার্সাল করছে। তবে রাজু বাসাকে একটি বুদ্ধি দেয়। রাজু বলে, কাল এত মানুষের মধ্যে তুই সিলেক্ট হতে পারবি না, এক কাজ কর, আজকে গিয়ে ওদেরকে কনভিন্স কর, তাহলে কাজ হতে পারে। ম্যারি তখন রাজুর কাছেও জানতে চায়, তুমি যে 1 বছর যাবৎ ক্যামেরা কিনতে টাকা নিচ্ছ, ক্যামেরা কবে কিনবে? রাজু বলে, কিনে ফেলব। এরপর ম্যারি রান্নার প্রস্তুতি নিচ্ছিল। তখনই ডক্টর কান্তারাও কল করে ম্যারিকে বলে, তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তুমি একটি শাড়ি পরে রেডি হয়ে আমার প্রাইভেট ক্লিনিকে চলে আসো। এই জন্য ম্যারি শাওয়ার নিয়ে শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে রাজু আর বাসাকে বলে কান্তারাওর ক্লিনিকে চলে যায়। আর ম্যারিকে শাড়িতে দেখতে পেয়ে কান্তারাওর চোখ তো পুরো ছানা বড়া। কান্তারাও ম্যারিকে বলে, তুমি এতদিন যেটা চাচ্ছিলে তার জন্য সব প্রসেস হয়ে গেছে, এখন শুধু তোমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। তবে তুমি যদি আমাকে খুশি করতে পারো, যত লাগে লাগুক না কেন, সমস্যা নেই। বলেই কান্তারাও যখনই ম্যারির শরীরে হাত দিতে যাবে, ম্যারি আচমকা তাকে ধাক্কা দেয়। কান্তারাও পড়ে গিয়ে গলার মধ্যে পাশে থাকা একটি স্ক্যালপেল ঢুকে যায়। ঘটনাটা এতটাই আচমকা ঘটে গিয়েছে, ম্যারিও পুরো হতভম্ব। এখন সে কি করবে, কারণ কান্তারাও ঘটনাস্থলে মারা গিয়েছে। অন্যদিকে রাজুর দেয়া বুদ্ধিমতো বাসা অডিশন দিতে রাকেশ নামে একজনের কাস্টিং এজেন্সিতে আসে। তবে বাসা এসে দেখে রাকেশ ভিতরে তার পরবর্তী মুভির কাস্ট করতে যে নায়িকাকে সিলেক্ট করেছে ওই নায়িকার সাথে কথা বলছে। এই মেয়েটির নাম মায়া। রাকেশ মায়াকে সিলেক্ট করেছে ঠিকই, কিন্তু তার পিছে রাকেশের অন্য উদ্দেশ্য আছে, তাই রাকেশ বারবার মায়াকে সেটাই বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু মায়ের কথা, একবার সবকিছু ওকে হয়ে যাক, তারপর যা ইচ্ছা করো। কিন্তু রাকেশ সে পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। রাকেশ একসময় মায়ের উপর জোর করার চেষ্টা করলে মায়া একসময় বাধ্য হয়ে তার হাতে থাকা অ্যাওয়ার্ডটি দিয়ে রাকেশের মাথায় আঘাত করে। দরজার ফাঁকা দিয়ে
বাসায় এই দৃশ্য দেখা মাত্রই দ্রুত এখান থেকে তাদের বাসায় ফিরে যায়। আর অন্যদিকে রাজুকে দেখা যায় ফটোগ্রাফির জন্য একজনের থেকে সেকেন্ড হ্যান্ড একটি ক্যামেরা কিনতে এসেছে। রাজুর যেহেতু বহুদিনের স্বপ্ন ছিল সে একটি ক্যামেরা কিনে ফটোগ্রাফি করবে, তাই ক্যামেরাটি নিয়েই রাজু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হসপিটালের ওই ঘটনার পর ম্যারি দ্রুত বাড়িতে ফিরে আসে। এসেই দেখে বাসা ঘরের এক কোণে বসে আছে। একদিকে ম্যারির সাথে হসপিটালের ঘটনা আর অন্যদিকে বাসার ওই এজেন্সির ঘটনা। দুজনের মাথার মধ্যেই তখন ওই ঘটনা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কেউই সাহস করে কারোর সাথে শেয়ার করতে পারছে না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। ম্যারি এক সময় চেঞ্জ করে এসে বাসার কাছে জানতে চায় তোর কি হয়েছে। ঠিক তখনই তাদের দরজায় কেউ নক করে। বাসা এবং ম্যারিও পুরো চমকে ওঠে, কারণ দুজনের মনের মধ্যে ভয় কাজ করছে। তারপর ম্যারি ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখে এটা তো রাজু। রাজু আচমকা ক্যামেরা দিয়ে ম্যারির বেশ কয়েকটি ফটো তুলে নেয়। এখানে আমরা এটাও দেখতে পাই রাজু যে ক্যামেরাটি কিনেছিল এটা কিন্তু সেই ক্যামেরা নয়। আবার রাজুর মুখের মধ্যে আঘাতের চিহ্ন। মূলত রাজু যে ক্যামেরাটি কিনেছিল সেটা একজনের চুরি করা ক্যামেরা। তাই বাড়িতে ফেরার সময় রাজু যখন রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলছিল তখন ওই ক্যামেরার মালিক সেটা দেখে ফেলে। ক্যামেরার সাথে নামও লেখা থাকায় তারা ধরেই নেয় রাজুই ক্যামেরা চুরি করেছে। আবার রাজু যেহেতু কানেও শোনে না তাই রাজু কিছু বুঝতেও পারছিল না তারা কি বোঝাতে চেষ্টা করছিল। এই জন্য তারা রাজুকে মারধরও করে। রাজু জানতো বাসা এখন এজেন্সিতে, তাই মার খাওয়ার পর রাজু বাসার সাথে দেখা করতে ওই এজেন্সিতে গিয়েছিল। তবে এজেন্সিতে কাউকে না পেয়ে সেখান থেকে বের হওয়ার সময় এজেন্সির সামনে এই ক্যামেরাটি পড়ে থাকতে দেখে রাজু ওই ক্যামেরাটি নিয়ে এসেছে। মেরিদেরকে ওই ক্যামেরার বিষয়ে বলার পর ক্যামেরার ভিতরে থাকা ফটোগুলো চেক করছিল। ঠিক তখনই একটি ভিডিও এসে পড়ে। মূলত রাকেশ নিজেই ক্যামেরাটি সেট আপ করে রেখেছিল, কারণ রাকেশ জানতো মায়া এখানে আসবে আর মায়ের সাথে সে যা কিছু করবে পুরো বিষয়টি সে রেকর্ড করে পরবর্তীতে মায়াকে ব্ল্যাকমেইল করে সে এবং তার বন্ধুরা বারবার মায়াকে ব্যবহার করবে। কিন্তু মায়া রাকেশের এই প্রস্তাবে রাজি না হয়ে রাকেশের মাথায় আঘাত করায় তার এই পুরো প্ল্যানটাই ভেস্তে গিয়েছিল। আবার ক্যামেরার ভিতরে ফুটেজটি দেখে বাসাও ম্যারি এবং রাজুকে বলছায় যে আমি নিজের চোখেই ঘটনা দেখে এসেছি। আবার ফুটেজ দেখে রাজু বলছিল মেয়ে হয়ে একজন ছেলেকে কিভাবে মারতে পারল। ম্যারির কথা মেয়ে হয়েছে তো কি হয়েছে, ওর পরিস্থিতির কারণে ও এটা করতে বাধ্য হচ্ছে। রাজুর কথা ওই ব্যক্তি যখন ওই মেয়েকে ডেকেছিল তখনই তো তার বোঝা উচিত ছিল কি জন্য ডেকেছে। তারপরও সেজেগুজে শাড়ি পরে কেন সে ওখানে গিয়েছিল, এটা কোন ধরনের সিচুয়েশন। ম্যারিও কিছু বলতে পারছে না, কারণ ম্যারির সাথেও তো একই রকম ঘটনা ঘটেছে। তবে ক্যামেরাতে শুধুমাত্র ওই ঘটনায় রেকর্ড হয়নি, ওই ঘটনার পরের দৃশ্য রেকর্ড হয়ে আছে, যেটা দেখার পর তাদের সবার চোখ কপাল উঠে যায়। কারণ মায়ের রাকেশের মাথায় আঘাত করার পর সেখানে মায়ের হাজব্যান্ড এসে পড়ে। মূলত মায়ের হাজব্যান্ড বেশ কিছুদিন যাবতই মায়ের উপর নজর রাখছিল, তাই আজকে হাতে নাতে ধরার জন্যই সে ওত পেতেছিল। কিন্তু এমন সিচুয়েশনে ধরবে সেটা সে কল্পনা করেনি। আর মায়ের হাজব্যান্ড অন্য কেউ নয়, পুলিশের সিআই প্রভাকর। আর এটা বোঝার পর ম্যারিরা তো আরও বেশি চিন্তায় পড়ে যায়। প্রভাকর এতদিন তার স্ত্রীকে হাতে নাতে ধরতে চাচ্ছিল, কারণ এতদিন তার স্ত্রী প্রভাকরকে সন্দেহ করেই বারবার এসআই এবং কনস্টেবলদের কল করত। আজ প্রভাকর তার স্ত্রীকে প্রমাণসহ ধরেছে। তবে ওই সময় পর্যন্ত রাকেশ জীবিত ছিল। প্রভাকর নিজেই রাকেশকে হত্যা করে এবং পুরো ব্লেমটা মায়ের ওপর দিয়ে দেয়। এমনকি সে মায়াকে এটা বলে এতদিন তুই যেমন আমাকে জ্বালিয়েছিস, আজকের পর থেকে তোকে আমি জ্বালাবো। মায়া রাজু আর বাসা ওই ফুটেজটি দেখছিল। ঠিক তখনই দরজায় কেউ নক করে আর মায়া দরজা খুলেই দেখে সিআই প্রভাকর এসেছে। তাহলে কি প্রভাকর সব জানতে পেরেছে? তবে প্রভাকর জানায় নিজের ক্লিনিকের মধ্যেই কান্তারার খুন হয়েছে। প্রভাকর হসপিটাল থেকে জানতে পেরেছে ম্যারির সাথে কান্তারার খুব ভালো সম্পর্ক ছিল, তাই ম্যারি খুনের বিষয়ে কিছু জানে কিনা সেই তথ্য নিতেই প্রভাকর এখানে এসেছে। কিন্তু ম্যারিদেরকে চিন্তিত দেখে প্রভাকরেরও বেশ সন্দেহ হচ্ছিল। তখনই প্রভাকর রাজুর হাতের ওই ক্যামেরাটি দেখতে পায়। প্রভাকর ক্যামেরা চেক করে দেখে রাজু ম্যারির বেশ কয়েকটা ফটো তুলেছে। তবে প্রভাকর ওই ফুটেজটি দেখার আগেই শেখর বাবু নামে একজন গ্যাংস্টার প্রভাকরকে কল করে। এই জন্য প্রভাকর কল রিসিভ করে লাউড স্পিকারে কথা বলছিল। প্রভাকর বলছিল দেখো শেখর বাবু, তোমার দুজন লোক আমার কাস্টডিতে আছে, ওরা যদি মুখ খুলে দেয় তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। কিন্তু শেখর অনুরোধ করে এমনটা করবেন না, কোনো কিছুর বিনিময়ে সমাধান করার চেষ্টা করুন। শেখর বাবুর সাথে কথা শেষে ম্যারিকে থানায় এসে স্টেটমেন্ট দিতে বলে প্রভাকর চলে যায়। আর প্রভাকর চলে যাওয়া মাত্রই রাজু ম্যারির কাছে জানতে চায় ডক্টর কান্তারাওকে তুই মেরেছিস তাই তো? কারণ তুই সকালবেলা ওর সাথে দেখা করতে গেলি, আবার ওই পুলিশ অফিসারের স্ত্রীকে তুই সাপোর্ট করছিলি। এরপর ম্যারি বাসা এবং রাজুকে হসপিটালের ওই পুরো ঘটনা খুলে বলে। বাসাও ওই ঘটনার কথা জানায়। তার মানে তিনজনের সাথে তিনটি ঘটনা ঘটেছে। বাসা রাকেশকে খুন হতে দেখেছে, আর ওই খুনের ভিডিও রাজু নিয়ে এসেছে। আর ম্যারি তো নিজে একজনকে খুন করে এসেছে।
তিনজনের সাথে তিনটি ঘটনা। এখন তারা তিনজনই পড়েছে এক মহাবিপদে। কিভাবে তারা এখন এই বিপদ থেকে রক্ষা পাবে ম্যারি কিছুই বুঝতে পারছিল না। তবে তখনই ভিনায়ক তার ল্যাপটপ চার্জ করাতে আসে, কারণ ভিনায়কের অ্যাপার্টমেন্টে ইলেকট্রিসিটি নেই। তাই ভিনায়ক তার ল্যাপটপটি চার্জে দিয়ে চলে যায়। ম্যারিও তখন অনেক চিন্তাভাবনা করে বাসার ফোন থেকে সিআই প্রভাকরকে কল করে এবং প্রভাকরকে রাকেশের এজেন্সিতে ঘটা ওই ঘটনার কথা বলে যে আপনি আপনার ওয়াইফকে হাতে নাতে ধরে রাকেশের খুন করেছেন। সেই প্রমাণ আমার হাতে আছে। যদি আপনি সেই প্রমাণটা নিতে চান তাহলে আমি যে জায়গার কথা বলছি 5 লক্ষ টাকা নিয়ে দ্রুত সেখানে চলে আসুন। প্রভাকর তখন বাধ্য হয়ে জানতে চায় কোথায় আসতে হবে। ম্যারি আরকে পুরাম বিচের পাশে আসতে বলে। ঠিক তখনই রাজুর ফোন বেজে ওঠে, আর ফোনের রিংটোনের শব্দ পেয়ে সিআই প্রভাকর বুঝতে পারে ম্যারি তার সাথে কথা বলছে, কারণ প্রভাকর এখানে থাকাকালীন রাজুর একটি কল এসেছিল। ম্যারি প্রভাকরকে সাবধান করে দেয় যে পুলিশের ব্রেন ব্যবহার করার চেষ্টা করবেন না, না হলে আপনারা আপনার পরিবারের ভিডিও পুরো শহরের সব টিভি চ্যানেলে দেখানো হবে। প্রভাকর বলে তার কোনো প্রয়োজন নেই, আমি 1 ঘন্টার মধ্যে টাকা নিয়ে চলে আসছি। আবার বাসা এবং রাজু ম্যারিকে বোঝানোর চেষ্টা করছিল আমরা সাধারণ মানুষ, ও একজন পুলিশ অফিসার, ওর সাথে কখনই আমরা পারবো না, চল আমরা স্যারেন্ডার করি। কিন্তু ম্যারির কথা আমার উপর ভরসা কর, বাকি সব আমি দেখব। এরপর ম্যারিরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে তারা বের হওয়ার আগেই প্রভাকর এসে পড়ে। আবার ইলেকট্রিসিটিও চলে গেছে। প্রভাকর ম্যারিদের 3 জনকে বেঁধে ফেলে। প্রভাকর প্রথমে বাসাকে টর্চার করে জানতে চায় ক্যামেরা কোথায়, কিন্তু প্রভাকর তো আর জানে না যে বাসা কথা বলতে পারে না। ম্যারিরা তখন প্রভাকরকে বোঝায় যে ও তো কথাই বলতে পারে না, ও আপনাকে কিভাবে বলবে। এরপর প্রভাকর রাজুর কাছে জিজ্ঞেস করে, কিন্তু প্রভাকর যাই বলুক না কেন রাজু তার উল্টোটা জবাব দিচ্ছে। ম্যারি তখন প্রভাকরকে বলে, স্যার ও তো কানেই শুনতে পায় না, আপনার কথা জবাব কিভাবে দিবে। কিন্তু প্রভাকর এটা মানতেই চাইছে না যে ওদের একজন কথা বলতে পারে না, একজন কানে শুনতে পায় না। প্রভাকর ধারণা করছে এসব ওদের চালাকি, আর এই সব কিছু ম্যারির বুদ্ধিতেই হচ্ছে। তাই প্রভাকর ম্যারিকে বলে, আমার কাছে ছেলে মেয়ে সবাই সমান, শেষবারের মতো বলছি ক্যামেরা কথায় বল। তখনই ভিনায়ক এসে দরজায় নক করে। প্রভাকর জানতে পারে ভিনায়ক তার ল্যাপটপ চার্জ করতে দিয়ে গিয়েছিল। তাই ভিনায়ক ম্যারিকে ভিনায়কের ল্যাপটপটি দিতে বলে। ম্যারি যখন ভিনায়কের ল্যাপটপটি দিচ্ছিল তখন ভিনায়ক জানায় সে আজ রাতে হায়দ্রাবাদ যাচ্ছে, এই জন্য একটি এসি ভলভো বাসেরও টিকিট করে রেখেছে। এরপর থানা থেকে প্রভাকরকে কল করে শেখরের সাথে ডিল করতে বলায় প্রভাকর একসময় রাগ করে বাসাদের দিকে ফোন ছুঁড়ে মারলে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও ম্যারি ফোনটি ধরে ফেলে, যেটা দেখে প্রভাকর তো পুরোই চমকে উঠেছে। প্রভাকরের কথা এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও তুমি কিভাবে দেখতে পেলে। তবে ম্যারি তার কথার জবাব না দিয়ে রাজুকে ওই ক্যামেরাটি দিতে বললে রাজু প্রভাকরকে ক্যামেরাটি বের করে দেয়। আর প্রভাকর ক্যামেরার ফুটেজটি চেক করে ক্যামেরার মেমোরি কার্ডটি নষ্ট করে ফেলে, যাতে আর কোনো প্রমাণই না পাওয়া যায়। তারপরও প্রভাকর ম্যারিদের বলে, এখন আমি তোমাদেরকে মেরে ফেলবো, তবে কাকে আগে মারবো সেটা তোমরা ডিসাইড করতে পারবে। ম্যারি বলে, দাঁড়ান স্যার, আমাদের মারার আগে আমি আপনাকে 3টি কথা বলতে চাই। ম্যারি বলে, প্রথম কথা, আপনি 5,12,500 টাকা অ্যারেঞ্জ করুন। প্রভাকর বলে, তুই পাগল হয়েছিস। ম্যারির কথা আমি পাগল হইনি। ম্যারি বলে, আমার দ্বিতীয় কথা, আপনি ভাবছেন গান পয়েন্ট করে আমাদেরকে ভয় দেখাবেন। আমি যখন অনেক ছোট ছিলাম মৃত্যুকে খুব কাছে থেকে আমি দেখেছি। এখানে আমরা দেখতে পাই মুভির প্রথমে যে অনাথ আশ্রমের দৃশ্যটি আমরা দেখেছিলাম, ওই দৃশ্যতে যে মেয়েটি ছিল সেই ম্যারি, আর 2 জন অসুস্থ ছেলে ছিল, তারা রাজু এবং বাসা। ওই রাতে তারা যখন ক্যারাম খেলছিল ঠিক তখনই ওই পাচারকারীরা তাদের অনাথ আশ্রমে হামলা করে। তারা ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। ম্যারি ভালো করে জানত যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে তার মা মোমবাতি নিয়ে আসবে, কিন্তু ওই দিন মোম নিয়ে না আসায় ম্যারি সন্দেহ হয়। তাই ম্যারি বাসা এবং রাজুকে অন্য কোথাও লুকিয়ে থাকতে বলেছিল। এমনকি সাথে আমরা এটাও জানতে পারি ম্যারিরও ছোটবেলা থেকেই সমস্যা ছিল, আর সেটা হচ্ছে ম্যারি চোখে স্পষ্ট দেখতে পেত না, যে জন্য ম্যারি অন্ধকারকে ভয় পেত না। আর ওই রাতে যখন ওই পাচারকারীর একজন ম্যারির মাকে খুন করেছিল, ম্যারি পাশে দাঁড়িয়ে সবকিছু শুনেছিল ঠিকই, কিন্তু তার চেহারা দেখতে পায়নি, কারণ সে তো স্পষ্ট দেখতে পায় না। তবে মৃত্যুর আগে ম্যারির মা ম্যারিকে বলে গিয়েছিল, এখন থেকে ওদের 2 জনের দায়িত্ব তোর নিতে হবে, তোকেই ওদের খেয়াল রাখতে হবে। ম্যারি প্রভাকরকে এটাও জানায় ম্যারি কান্তারাওর কাছে তার চোখের ট্রিটমেন্টই করাচ্ছিল। ম্যারির মূলত ব্লাড ভিশনের সমস্যা ছিল, আর এটার একটাই সমাধান ছিল ম্যারিকে সবসময় লেন্স পরে থাকতে হবে। যতক্ষণ সে লেন্স পরে থাকবে ততক্ষণই সে স্পষ্ট দেখতে পাবে, নয়তো তার চোখের সামনে সবই ঘোলা। আর কান্তারাওর সাথে এই ট্রিটমেন্টের বিষয়ে কথা বলতেই ম্যারি কান্তারাওর ক্লিনিকে গিয়েছিল। আর এরপর ওই ঘটনা ঘটে গেছে। ম্যারি কান্তারাওকে খুনের বিষয়টিও বলে। ম্যারির সাথে এটাও বলে, ছোটবেলা থেকেই আমার একটি গোল আছে, আর ওই গোল বাস্তবায়ন করার পথে যেই বাধা সৃষ্টি করবে আমি তাকে সরিয়ে দিব। এরপর ম্যারি প্রভাকরকে বলে,
ম্যারি বলে, এখন আমার দ্বিতীয় কথা শুনুন। আপনি যে প্রমাণকে নষ্ট করে দিয়েছেন সেটা নষ্ট করার পূর্বেই আমি ভিনায়কের ল্যাপটপে কপি করে ভিনায়কের দ্বারা বাইরে পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে আসবে। এরপর প্রত্যেকটি টিভি নিউজ চ্যানেলে আপনার ওই দৃশ্য টেলিকাস্ট করা হবে। আর এটা শোনার পর প্রভাকর বলে, আমি কিছু দেখতে চাই না। তুমি যেমনটা বলেছ 5,12,500 টাকা, তুমি যখন যেখানে বলবে আমি সেখানে নিয়ে আসব। এরপর প্রভাকর চলে যায়। এর কিছুক্ষণ পর মেরিরাও বের হচ্ছিল। তবে মেরিকে চিন্তিত দেখে রাজু বলছিল, তোমাকে চিন্তিত লাগছে কেন? চিন্তা করার কথা পুলিশ অফিসারের। তুমি তো 5 লক্ষ টাকায় ডিল করে ফেলেছ। আমি ডিল করলে তো 25 লাখ টাকা ডিল করতাম। ম্যারি বলে, 25 লাখ তো দূরে থাক, আমরা ওর থেকে 25 টাকাও নিতে পারবো না, কারণ আমি তাকে মিথ্যা বলেছি। আমার কাছে তো প্রমাণই নেই। পালানোর জন্য আর কোনো রাস্তা ছিল না বিধায় আমি এই মিথ্যাটা বলেছি। তবে মেরির কথা বেশি সময় আমরা এভাবে কাটাতে পারবো না। ধরা পড়ার আগে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। তাই মেরিরা 3 জন অন্য একটি জায়গার উদ্দেশ্যে বের হয়ে যায়। আবার প্রভাকর 5 লাখ টাকা অ্যারেঞ্জ করার চেষ্টা করছে। তবে যাওয়ার সময় প্রভাকর একটি বাস স্টপে ভিনায়ককে দেখতে পায়। তবে ভিনায়কের ল্যাপটপ চেক করে দেখে ল্যাপটপের মধ্যে এমন কোনো ফুটেজই নেই। এতে করে প্রভাকর এবার কনফার্ম হয় ম্যারি তাকে ধোঁকা দিয়েছে। অন্যদিকে ম্যারি শেখরবাবু নামে ওই গ্যাংস্টারের সাথে দেখা করতে এসেছে। মানে প্রভাকর যখন তাদের বাড়িতে গিয়েছিল, যেই শেখরবাবুর সাথে ডিল করার কথা চলছিল সেই শেখরবাবু। আবার প্রভাকর ম্যারিদের খোঁজ করতে এসে দেখে ম্যারিরা পালিয়েছে। তাই প্রভাকর পুরো শহরের চেকপয়েন্টগুলোতে অ্যালার্ট করে দেয়। এদিকে ম্যারিরা শেখরের সাথে দেখা করতে আসলেও শেখরের লোকজন ম্যারিদেরকে অ্যালাউ করছিল না। ম্যারি তখন চালাকি করে আপ্পু নামে শেখরের এক লোকের হাত ধরলে সে ম্যারিদেরকে শেখরের কাছে নিয়ে যায়। কিন্তু তারপরও শেখর কোনো কথা বলতে চাচ্ছিল না। ম্যারি তখন শেখরকে বলে, আপনি যদি আমার কথা শোনেন তাহলে ওই সিআই প্রভাকরকে উচিত শিক্ষা দিতে পারবেন। ও একজনকে খুন করেছে, সেই খুনের প্রমাণের ভিডিও আছে আমার কাছে। শেখরের কথা তার বদলে তুমি কি চাও? ম্যারি তখন বোঝায় যে সে জানতে পেরেছে যে আমাদের কাছে ভিডিওটি আছে, তাই ভিডিওর জন্য আমাদেরকে সে মেরে ফেলবে। আর আপনার সহযোগিতা ছাড়া আমরা শহর থেকে বেরো হতে পারবো না। আপনি যদি আমাদেরকে হেল্প করেন তাহলে আমরা ওই প্রুফটি আপনাকে দিয়ে দিব। শেখর জানতে চায় প্রুফটি কোথায়। ম্যারি বলে, প্রুফটি আমি সেফ জায়গায় রেখেছি। কিন্তু রাজু আর বাসা তো ভালো করে জানে প্রুফটি অনেক আগে নষ্ট করে ফেলেছে। তার মানে ম্যারি শেখরকেও বোকা বানাচ্ছে। কিন্তু শেখরও এত বোকা লোক নয়। শেখরের কথা তোমাদের কথা আমি বিশ্বাস কি করে করব? ম্যারি বলে, এমনিতে বিশ্বাস করতে হবে না। আমি আপনাকে যে কথাগুলো বলছি আপনি সিআই প্রভাকরকে কল করে সেগুলো বলুন, তাতে আপনি বুঝতে পারবেন। তো মেরির কথা মতো শেখর প্রভাকরকে কল করে ওই ভিডিওর বিষয়ে বলে যে ভিডিওটা আমি স্পষ্টভাবে দেখেছি। প্রভাকর তাই শেখরকে বলে, দেখুন শেখর ভাই, আমি যে আপনার লোকেদের ধরেছি তাদের আমি ছেড়ে দেব। আপনি শুধু ওই প্রুফটি আমাকে দিন আর ওই 3 জনকে আমার হাতে তুলে দিন। এতে করে শেখরও কনফার্ম হয় ম্যারি তাকে সত্যি বলেছে। আর শেখরও এই সুযোগটি হাতছাড়া করতে চাচ্ছে না। তাই শেখর ম্যারিকে কথা দেয়, তোমরা একদমই চিন্তা করবে না, তোমাদের বাঁচানোর দায়িত্ব আমার। 3 ঘন্টা পর আমাদের একটি বোট কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। আমি ওই বোটে করে তোমাদেরকে কলকাতা পাঠিয়ে দিব। এখন খাওয়া দাওয়া করে রেস্ট করো। এরপর খাওয়ার সময় শেখর মেরির কাছে জানতে চায়, আমার কথা তুমি কিভাবে জানতে পারলে? মেরি বলে, প্রভাকর যখন আমাদেরকে থ্রেট দিচ্ছিল তখন প্রভাকরের কাছে আপনি কল করেছিলেন। আপনাদের কথায় আমি আপনার সম্পর্কে জানতে পেরেছি। ম্যারির সাথে শেখরকে এটাও বলে, আমরা 3 জনই অনাথ। আমাদেরকেও মেরে ফেললেও আমাদের খোঁজার মতো, আমাদের জন্য কান্না করার মতো কেউই নেই। শেখরও তখন ইমোশনাল হয়ে বলে, তোমরা একদম চিন্তা করো না, ওই সিআই তোমাদের কিচ্ছু করতে পারবে না। আমি তোমাদের নিরাপদে শহর থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু রাজু আর বাসা বারবারই বলছে, প্রুফ তো আমাদের কাছে নেই, তুমি কিভাবে ম্যানেজ করবে? ম্যারির কথা চিন্তা করো না, আমি সব জোগাড় করব। খাওয়া শেষে ম্যারি যখন হাত ধুতে যায় তখনই ম্যারি লক্ষ্য করে শেখর ফোনে কাউকে তাদের বিষয়ে বলছে। শেখরের কথায় ম্যারি স্পষ্টই বুঝতে পারে শেখর তাদেরকে পাচার করার প্ল্যান করছে। আর শেখর যেভাবে কথা বলছিল, শেখরের কথা শুনে ম্যারির ওই রাতের ঘটনা মনে পড়ে যায়, যে রাতে পাচারকারীরা তাদের অনাথ আশ্রমে আক্রমণ করেছিল। কারণ ওই রাতে ম্যারির মা লক্ষ্মীকে যে খুন করেছিল ঠিক একইভাবে বলেছিল, 4টা রুই আর 5টা কাতলাই তো নিয়েছি। তার মানে ওই দিন লক্ষ্মীকে শেখরই খুন করেছিল। ম্যারিও এখন স্পষ্টই বুঝতে পারছে শেখর অর্গান ট্রেড করে আর তাদেরকে সেফলি বের করে দেওয়ার কথা বলে তাদেরকেও পাচার করে দেওয়ার প্ল্যান করছে। মেরি এটা রাজু এবং বাসাকে যখনই বলতে যাবে ঠিক তখনই শেখর এসে পড়ে। শেখর মেরিকে প্রথমেই ওই প্রুফটি নিয়ে আসতে বলে। মেরি বলে, ঠিক আছে, আমরা প্রুফটি নিয়ে আসছি। শেখরের কথা আমরা নয়, তুমি একা যাবে, ওরা 2 জন এখানেই থাকবে। মেরিরও কিছু করার নেই। শেখর এখন যেভাবে বলছে তাকে মেনে নিতে হবে। শেখর আপ্পুকেও মেরির সাথে পাঠায় আর মেরি আপ্পুকে নিয়ে সোজা সিআই প্রভাকরের বাড়িতে চলে যায়। কিন্তু আপ্পুর কথা প্রভাকরের বাড়ি কেন? ম্যারি আপ্পুকে বোঝায় সে যেটা খুঁজছে সেটা যদি তার বাড়িতে আমি রাখি তাহলে তো নিরাপদে থাকবে।
এরপর মেরি আপ্পুর থেকে আপ্পুর ফোন নিয়ে প্রভাকরের বাড়িতে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে আপ্পুকে নিয়ে একটি মেডিকেল শপে গিয়ে মেরি আপ্পুর গোপনে দোকান থেকে একটি স্ক্যালপেল নেয়। আর এখান থেকে ফিরে গিয়ে শেখরকে একটি মেমোরি কার্ড দেখায় যে এই মেমোরি কার্ডের মধ্যে প্রুফ আছে। কিন্তু আমরা তো জানি যে প্রভাকর প্রুফ নষ্ট করে ফেলেছে, তাহলে ম্যারি এখন কোন প্রুফ নিয়ে এসেছে? এরপরে আমাদের দেখানো হয় ম্যারি প্রভাকরের বাড়িতে গিয়ে প্রভাকরের স্ত্রী মায়ের কাছে নিজেকে রাকেশের বোন পরিচয় দিয়েছে। এমনকি তাকে বলেছিল, তুমি আর তোমার স্বামী মিলে যে আমার ভাই রাকেশকে খুন করেছ তার স্পষ্ট প্রমাণ আমার কাছে আছে। আমি এখন তোমাদের দুজনকে জেলে পাঠাবো। মায়া তখন ভয় পেয়ে মেরিকে বলে, আসলে ওখানে কি ঘটেছিল আমি সত্যিটা তোমাকে বলছি। ম্যারি বলে, দেখো, আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি, তবে তার জন্য তোমাকে তোমার স্বামীর বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হবে। মায়াও তখন নিজেকে বাঁচাতে রাজি হয়। আর এরপরই ম্যারি আপ্পুর ফোনে মায়ের স্টেটমেন্ট রেকর্ড করে নেয়। আর এই স্টেটমেন্টটি সে শেখরের জন্য নিয়ে এসেছে। ম্যারি বাসা এবং রাজুকেও বলে যে সে কী প্রুফ নিয়ে এসেছে, সাথে এটাও বলে শেখর আমাদের কলকাতা নিয়ে যাবে না, আমাদের বডি পার্টস নিয়ে যাবে। তবে শেখর ম্যারির কাছে ওই প্রুফটি চাইলে ম্যারি শেখরকে বলে, যখনই আমরা বোটে উঠব তখনই আমি আপনাকে এই প্রুফটি দিয়ে যাব। রাজু তখনও বলছিল, শেখরকে দেখে তো আমার ভালোই মনে হচ্ছে। ম্যারি তখন রাজুদেরকেও ওই রাতের ঘটনার কথা বলে যে ওই রাতে আমাদের অনাথ আশ্রমে ওরা আক্রমণ করেছিল। এদিকে ম্যারির কাছে প্রুফের কথা জানতে পেরে শেখর আবার প্রভাকরকে ফোন করে থ্রেট দেয় যে আমার কথা না মানলে তোর ওই ভিডিও আমি সকল লোকাল টিভি চ্যানেলে দেখাবো। আবার শেখরও মেরিদেরকে মারার প্ল্যান সাজাচ্ছে। শেখর মেরিদেরকে অন্যত্র নেওয়ার প্ল্যান করছিল। ঠিক তখনই কেউ একজন আচমকা পানি ছুঁড়ে মারায় মেরির চোখের লেন্স পড়ে যায়, যে জন্য মেরি এখন স্পষ্ট দেখতে পারছে না। আবার মেরি তো এটা বলতেও পারছে না, কারণ এমনিতে তারা শেখরের বিষয় জেনে গেছে। তারপর শেখর যদি বুঝতে পারে যে ওদের তিনজনের তিন রকম সমস্যা আছে, তখন তো বাঁচার আর কোনো আশাই থাকবে না। শেখর মেরিদেরকে পোর্টে নিয়ে যায়, যেখানে একটি কন্টেনারের মধ্যে মানুষের বডি থেকে পার্টস আলাদা করা হচ্ছিল। শেখর মেরিকে উদ্দেশ্য করে বলে, তুমি চোখে কম দেখলেও তোমার ব্রেন খুব শার্প। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কেন আমি তোমাদের এখানে এনেছি। মেরিও বুঝতে পারছে শেখর তাদের বিষয়ে সবকিছু জেনে গেছে। কিন্তু মেরি শেখরের কথা শুনে হাসতে শুরু করে। শেখর জানতে চায় হাসছ কেন। রাজু তখন শেখরকে বলে, ও এমনিতে মানুষকে গিলে ফেলে, আর এমন সিচুয়েশনও হাসছে, তার মানে কিছু একটা নিশ্চয় আছে। ঠিক এরপরই প্রভাকর এসে পড়ে। মূলত এটাও মেরির প্ল্যান ছিল। এখানে আমরা দেখতে পাই মেরি মায়ের স্টেটমেন্ট রেকর্ড করার পর প্রভাকরকে কল করে তার ওই 5 লাখ টাকা রেডি করতে বলেছিল। কিন্তু প্রভাকরের কথা, এমনিতে তোমার কাছে কোনো এভিডেন্স নেই, তার উপর তুমি আমার কাছে টাকা চাইছো। তুমি আমার হাত থেকে বেঁচে এখান থেকে বের হতে পারবে না। মেরি তখন প্রভাকরকে বলে, এতক্ষণ পর্যন্ত আমার কাছে প্রমাণ ছিল না ঠিকই, কিন্তু এখন আছে। তোমার স্ত্রী নিজে সব স্বীকার করে স্টেটমেন্ট দিয়েছে। শেখর ভাই আমাকে বলেছে যে কোনো মূল্যে তোমার হাত থেকে বাঁচাবে, তাই তোমাকে আমার পর্যন্ত পৌঁছাতে হলে আগে শেখরকে সরাতে হবে। তাই শেখরকে মারা ছাড়া প্রভাকরের কাছে আর কোনো রাস্তাই নেই। এই জন্য শেখরের লোকেদের উপর গুলিবর্ষণ শুরু করে। শুরু হয় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ। এর মধ্যে প্রভাকরের গায়ে একটি গুলিও লাগে। তবে প্রভাকর শেখর ব্যতীত শেখরের লোকজনকে মেরে ফেলে। শেখর তখন বাধ্য হয়ে বের হয়ে এসে প্রভাকরকে অফার করে যে তুমি আমাকে না মারলে আমি তোমাকে আমার ব্যবসায় শেয়ার দেব, তুমি যা চাও তাই পাবে। তুমি আমার কথা শোনো, তুমি আগে এই মেয়েকে মারো। ম্যারি তখন প্রভাকরকে বলে, স্যার, আপনি যদি আমাদের খুন নাও করেন তাহলে শেখর আমাদের খুন করবে। যাই হোক না কেন, আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু মৃত্যুর আগে আমি আপনাকে একটা কথা বলে যাই, আমার কথা না শুনলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। ম্যারি বলে, আপনি যদি শেখরের মতো একজন অর্গান টেরারকে মেরে ফেলেন তাহলে সারা দেশে আপনার নাম ছড়িয়ে পড়বে, পুলিশ ডিপার্টমেন্টে আপনার সম্মান বাড়বে, আপনাকে প্রেসিডেন্ট মেডেল দেয়া হবে, আপনি প্রমোশন পাবেন। একজন পুলিশ অফিসার হয়ে এর থেকে ভালো অপরচুনিটি আর কি হতে পারে? বাকিটা আপনার ইচ্ছা। প্রভাকর অনেক চিন্তাভাবনা করে দেখে ম্যারি যেটা বলছে তাতেই তার লাভ হবে। তাই প্রভাকর শেখরকে মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু গুলি করতে যেতে দেখে তার গানের গুলি শেষ হয়ে গেছে। শেখরও তাই সুযোগটা কাজে লাগাতে যখনই প্রভাকরের উপর হামলা করতে যাবে তখনই ম্যারি তার কাছে থাকে স্কালপেলটি শেখরের গলায় ঢুকিয়ে দেয়। আর শেখর সেইভাবেই মারা যায় যেভাবে শেখর তার মা লক্ষ্মীকে খুন করেছিল। আর এভাবে মেরি তার মায়ের মৃত্যুর প্রতিশোধটি নিল। এরপর মেরি প্রভাকরকে মায়ের দেয় স্টেটমেন্টের মেমোরি কার্ডটি দিয়ে দেয়। বিনিময়ে প্রভাকর ম্যারিদের ছেড়ে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন। ম্যারিরা রেল স্টেশনে বসে আছে। ঠিক তখনই সেই বাচ্চা মেয়েটি ম্যারির কাছে এসে খাওয়ার জন্য কিছু টাকা চায়। তবে ম্যারি যখনই তাকে টাকা দিতে যাবে তখনই চা বিক্রেতার কথা মনে পড়ে, তুমি যদি এদেরকে এভাবে দেওয়ার অভ্যাস করো তাহলে প্রতিদিনই এরা এসে হাত পাতবে। তাই ম্যারি অনেক চিন্তাভাবনা করে বাচ্চাটিকে বলে, তুমি আমার সাথে যাবে, তোমার যা লাগবে আমি দিব। মেয়েটিও রাজি হলে মেরি তাকে নিয়ে যায়।
আর এখান থেকে সিন চলে যায় 8 বছর পর মুম্বাইতে। সংকল্প অর্গানাইজেশন নামে একটি বড় সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিরুদ্ধে অর্গান ট্রেডের অভিযোগ উঠেছে। সরকারের পক্ষ থেকে পুলিশকে ওই অর্গানাইজেশনের বিরুদ্ধে তদন্ত করতে বলায় অন্য শহরের একজন বড় পুলিশ কর্মকর্তাকে এই কেসের তদন্ত করতে ডাকা হয়। আর এরপরই আমরা দেখতে পাই এ অন্য কেউ নয়, প্রভাকর এখন প্রমোশন পেয়ে সিনিয়র পুলিশ অফিসার হয়েছে। 8 বছর আগে শেখরদের ওই ঘটনায় সে প্রেসিডেন্ট মেডেলও পেয়েছে। প্রভাকর এখানে আসা মাত্রই লোকাল থানার সিআই প্রভাকরকে জানায় যে মাত্র 7 বছরে লিগ্যাল উপায়ে কোনো অর্গানাইজেশনের পক্ষে এত কিছু অ্যাচিভ করা সম্ভব নয়। ওরা নিশ্চয় এর আড়ালে অবৈধ কিছু করছে। প্রভাকর অর্গানাইজেশনের প্রধানের নাম জানতে চাইলে সিআই জানায় তার নাম কৌশলিয়া দেবী। তবে কৌশলিয়া দেবীর ফটো দেখা মাত্রই প্রভাকর একটা ঝটকা খায়, কারণ এই কৌশলিয়া দেবী অন্য কেউ নয়, ম্যারি, যাকে সে আজ থেকে 8 বছর আগে ওই রাতে ছেড়ে দিয়েছিল। প্রভাকর স্পষ্টই বুঝতে পারছে এটা ম্যারির দ্বারাই সম্ভব, কারণ ম্যারি কি করতে পারে সেটা প্রভাকর 8 বছর আগে প্রমাণ পেয়েছে। তাই প্রভাকর ম্যারির সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলে। আর এর ঠিক পরবর্তী দিনই ম্যারির সংস্থা থেকে প্রভাকরের জন্য রেঞ্জ রোভার গাড়ি পাঠানো হয়। রেঞ্জ রোভার গাড়ি দেখে প্রভাকর একটু অবাকই হচ্ছে। তবে এর থেকে বড় অবাক তখনই হয় যখন জানতে পারে প্রভাকর যে কৌশলিয়া দেবীর সাথে দেখা করতে যাচ্ছে এখান থেকে 200 কিলোমিটার দূরে আছে। এমনকি প্রভাকরকে সেখানে নেয়ার জন্য হেলিকপ্টার পর্যন্ত পাঠানো হয়েছে। এরপর প্রভাকর সংকল্প অর্গানাইজেশনে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে প্রভাকর দেখতে পায় অসহায়, এতিম, অসুস্থ এবং প্রতিবন্ধী বাচ্চারা এই সংস্থায় রয়েছে। যে বাচ্চারা কানে শুনতে পায় না, যে বাচ্চারা মুখে কথা বলতে পারে না, রাজু এবং বাসা সেই বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। আর অবশেষে প্রভাকর ম্যারির সাথে দেখাও করে। দৃষ্টিশক্তি কম থাকা সত্ত্বেও এত অল্প সময়ে ম্যারি এত কিছু অ্যাচিভ করছে, প্রভাকর এটা কল্পনা করতে পারছে না। ম্যারির কথা আমি আমার দৃষ্টিতে নয়, আমার স্বপ্নে ফোকাস করেছি, এই জন্য এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগছে, ম্যারি এত কম সময়ের মধ্যে এত কিছু কিভাবে করলো? অবশ্য প্রভাকর বলে এতে অবাক হওয়ার কিছুই নেই। 8 বছর আগে তুমি আমার চোখের সামনে যেভাবে নির্মমভাবে একজনকে খুন করেছিলে, তখনই আমি তোমার আসল চেহারা দেখতে পেয়েছি। আর এরপরই ম্যারি তার স্বপ্নের কথা জানায়। ম্যারির স্বপ্ন ছিল ম্যারি অসহায়, সুবিধাবঞ্চিত, এতিম বাচ্চাদের নিয়ে কাজ করবে, তাদের ভালো ভবিষ্যৎ তৈরি করে দিবে। এই জন্য শহরের বিভিন্ন অর্গান মাফিয়া এবং যারা এদেরকে নিয়ে ব্যবসা করত ধীরে ধীরে তাদেরকেও ফাঁদে ফেলে একে একে সবাইকে শেষ করেছে। আর এ পর্যন্ত আসতে তাকে অনেকের খুন পর্যন্ত করতে হয়েছে। ম্যারি এই সবকিছু শুধু নিজের ক্ষমতার জন্য করেনি, করেছে ওই সকল বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তার স্বপ্নে ফোকাস করার কারণে। তবে সবকিছু শোনার পর প্রভাকর শুধু ম্যারিকে বলে, পুরো পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে আটকানোর চেষ্টা করছে, সেটা তুমি জানো। তবে প্রভাকর ভালো করে জানে ম্যারি সেখান থেকে বের হতে বিকল্প রাস্তা বের করে রেখেছে। আর এটা প্রভাকরের থেকে ভালো কেউ জানে না। এখানেই মুভি শেষটা হয়। ম্যারির চরিত্র দ্বারা মুভিতে এটাই প্রমাণ করা হয়েছে, কারোর মধ্যে যদি প্রবল ইচ্ছাশক্তি থাকে এবং সে যদি সঠিক সময় তার ব্রেনটাকে ব্যবহার করতে পারে, তাহলে সে হোক পুরুষ বা মহিলা, সে অসম্ভবকে সম্ভব করতে পারে। আর শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে বাস্তবায়ন করতে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তবে সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।